ভূস্বর্গ ভয়ঙ্কর এই একটি ছবি আমরা সকলেই দেখেছি। আর সেই ছবির কথাতে মনে হয় যে কি রয়েছে সেই ভূস্বর্গে, কি ভয়ঙ্কর ছবি সেখানে রয়েছে। না, সেই ছবিতে ছিল একেবারে ক্রাইম সিন, এবং সেই ক্রাইম সিনের কি কেন সেই ক্রাইম হয়েছে তা সত্যান্বেষী খুঁজে বের করছেন। হ্যাঁ, এই ছবি, এই নাম আমরা সকলেই জানি, কিন্তু জানো সেই ছবিরই কিছু বিষয় আজ কোথাও না কোথাও সত্য প্রমাণিত হয়ে গেল। কাশ্মীর, অর্থাৎ কাশ্মীর আমাদের ভূস্বর্গ, আর সেই ভূস্বর্গই যেন আজ ভয়ঙ্কর ছবির রূপ নিয়েছে। পেহেলগাঁওতে যে 27 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পর্যটকরা রয়েছেন, যার মধ্যে রয়েছে কাশ্মীরেরই এক ঘোড়া চালক আদিল শাহ হুসেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশবাসীর রক্ত টকবগিয়ে ফুটছে। কেমন করে বদলা নেবে দেশবাসী এই 27 জনের মৃত্যুর? কি দোষ তারা করেছিল? তারা তো টুরিস্ট হিসেবে বা পর্যটক হিসেবে সেখানে ঘুরতে গিয়েছিল। তবে কেন কাশ্মীর আজ এই ভয়ঙ্কর রূপ ধারণ করলো? এই প্রশ্ন আজ ইতিউতি সকলের মনেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। আজ আমরা খবর সময় স্টুডিওতে একেবারে এক্সক্লুসিভলি এমন একজন মানুষকে পেয়ে গিয়েছি যিনি শিলিগুড়ির বাসিন্দা, এবং অর্থাৎ যেই সময় কাশ্মীরের পেহেলগাঁওতে ওই ঘটনা ঘটেছিল, অর্থাৎ সন্ত্রাসবাদীদের হামলায় ঝাঁঝরা হয়ে গিয়েছিল কতগুলো প্রাণ, ঠিক সেই সময় কাশ্মীরেই উপস্থিত ছিলেন আমাদের শহরের হায়দারপাড়ার বাসিন্দা সুদীপ বসাক, এবং তিনি সপরিবারে সেখানে ছিলেন। শুধু তিনি ছিলেন তা নয়, তার যে দপ্তরের যে অন্য আরও কর্মচারী বা তার সহকর্মী, সেই সহকর্মীরা আজও কিন্তু কাশ্মীরে আটকে রয়েছেন। তো একেবারে আমরা তার কাছ থেকে শুনবো তার সেই অভিজ্ঞতার কথা, এবং অবশ্যই সেই ভয়ঙ্কর ভূস্বর্গের সেই দৃশ্য বা সেই মুহূর্ত তারা কিভাবে কাটিয়ে উঠলেন এবং সপরিবারে আবার ফিরে এসেছেন শহর শিলিগুড়িতে। একেবারেই আমাদের স্টুডিওতে আসার জন্য সুদীপবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আবারও বলবো যে সপরিবারে সুস্থভাবে ফিরে এসেছেন তার জন্য অবশ্যই শুভেচ্ছা শুভকামনা তো রইল। তো প্রথমে এটাই প্রশ্ন করব যে পেহেলগাঁও এমন একটা জায়গা যেটা যদি বলা যায় যে একটা মিনি সুইজারল্যান্ড আমরা বলে থাকি, এবং সেটা দক্ষিণ কাশ্মীরে প্রচুর পর্যটক এখন মানে ফেসবুক খুললেই আমরা লক্ষ্য করি প্রচুর পর্যটকের আনাগোনা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। কিন্তু যখন এই ঘটনা ঘটেছে আপনি সেই সময় কাশ্মীরে উপস্থিত রয়েছেন, যদি সেই অভিজ্ঞতা আপনি একটুখানি আমাদের সবার সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে যখন ঘটনাটি ঘটেছিল আমি কাশ্মীরে উপস্থিত ছিলাম, এবং আমি শুধু নয়, আমার পরিবার, আমার সহকর্মী, তাদের পরিবার সব মিলে আমরা 18 জন কাশ্মীরে উপস্থিত ছিলাম। পেহেলগামে যখন ঘটনাটা ঘটে আমরা শ্রীনগরে তখন উপস্থিত। আমরা তখন লাঞ্চ খাচ্ছি শ্রীনগরে, হঠাৎ করে মোবাইলে ভেসে উঠলো এই ভয়ঙ্কর একটা ঘটনা যে ট্যুরিস্টদের ওপর অ্যাটাক হয়েছে। ট্যুরিস্টদের ওপর অ্যাটাক মানে আমরা তখন সেখানে ট্যুরিস্ট হিসাবেই আছি, তো আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কি করব, কি করা উচিত আমাদের। তো আমরা যখন রাস্তায় নেমে আসি আমাদের গাড়ির উদ্দেশ্যে, তো গাড়িওয়ালার সঙ্গেও আমাদের যোগাযোগ হচ্ছিল না। সামহাও ওখানে কোনো নেটওয়ার্কিং সমস্যা চলছিল, এবং কাশ্মীরে আপনি জানবেন নেটওয়ার্কিং একটা সমস্যা, বাইরের রাজ্যের সিম সেখানে কাজ করে না, মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। তো আমরা তখন বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে দেখলাম যে প্রচুর সিআরপিএফ জওয়ানদের গাড়ি র্যালি করে চলে আসলো রাস্তায়, এবং বিভিন্ন জায়গায় তারা গাড়ি দাঁড় করিয়ে তারা গাড়ির থেকে নেমে জায়গায় জায়গায় টহল দেওয়া শুরু করলো। আমাদের কাছে অবশ্যই এটা একটা পরিচিত দৃশ্য নয়। আমরা যেখানে থাকি শিলিগুড়িতে, এখানে অবশ্যই একটি আর্মি বেস এবং আমাদের আশেপাশেও সেনা বেস আছে, তবে এই ধরনের টহলের সঙ্গে আমরা কিন্তু পরিচিত নয়। এবং তখন যেটা হলো সেটা যে আমাদের মনে একটা ভয়ের সৃষ্টি হলো। ভয় কেন? কারণ কি আমরা তখন সুষ্ঠুভাবে হোটেলে ফিরতে চাইছি। আমাদের গাড়িও আমাদের সঙ্গে ছিল, কিন্তু যোগাযোগ করা যাচ্ছিল না একটু দূরে থাকাতে। তো আমরা দেখলাম যে যখন সিআরপিএফটা তখন ওখানে নামলেন, এবং আশেপাশে ট্যুরিস্টদের তারা কোনো কিছু বললেন না, কিন্তু যদি কেউ সিঙ্গেল থাকে, কেউ যদি একা ওখানে থাকছে, তাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধরে নিয়ে। এই অভিজ্ঞতা আমাদের কাছে ভয়ঙ্কর ছিল। ধীরে ধীরে মনে ভয় ঢোকা শুরু হলো যে কখন হোটেলে ফিরতে পারবো, কখন বাড়ি ফিরতে পারবো।
তো আস্তে ধীরে আমরা হোটেলে তখন ফিরে যাই, কিন্তু আশেপাশের যা অবস্থা দেখে একটু থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে লোকে, যে কোনো ট্যুরিস্ট। কেননা আমরা যখন দেখলাম যে কাশ্মীরে বাঙালি ট্যুরিস্ট প্রচুর গিয়েছেন, একদম হ্যাঁ, এবছর প্রচুর বাঙালি ট্যুরিস্ট গিয়েছেন, প্রতি 10 জনের মধ্যে 2 জনকে বাঙালি পাওয়া যাচ্ছে, 3 জন বাঙালি পাওয়া যাচ্ছে। এই সময় আমাদের মনে একটা তৈরি হলো যে ঠিক আছে, এই অবস্থা তৈরি হয়েছে, কিন্তু পেহেলগাম শ্রীনগর থেকে অনেকটা দূরে, তো এইখানে হয়তো অতটা আঁচ আসবে না। আমাদের সঙ্গে যারা ছিলেন, আমাদের যারা হোটেল মালিক বলুন বা হোটেলের কর্মচারী বলুন, ড্রাইভার বলুন, তারা আমাদের সম্পূর্ণ কিন্তু আশ্বস্ত করার চেষ্টা করছেন যে আমরা যাতে ভয় না পাই কোনো রকমেই। তারা আশ্বস্ত করছে যে আপনাদের কিচ্ছু হবে না, আমরা কিছু আপনাদের হতে দেব না। সেই একটা ব্যাপার তাদের মধ্যে থেকে গেছে। যে কোনো দোকানদার, যে কোনো অটোওয়ালা, তারাও বলছে যে আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, এখানে সেফ জায়গায় আছেন, এখানে আর্মি বেস আছে, সিআরপিএফ আছে, পুলিশ আছে, আপনাদের কিছু হবে না। কিন্তু সবাই নিন্দা করছে সেই ঘটনাটির, যেটা পেহেলগামে 27 জন নিরীহ মানুষের প্রাণ কেড়ে তো যেদিনকার পেহেলগাঁওতে ঘটনাটা ঘটলো সেদিনকার আপনি শ্রীনগরে এসেছেন, তো তার মানে আপনি পেহেলগাঁওতে তার কবে, মানে তার কতদিন আগে, মানে ঘটনাটার কতদিন আগে আপনি পেহেলগাঁওতে ঘুরে আসলেন? ঘটনাটা ঠিক 4 থেকে 5 দিন আগে আমি পেহেলগাঁওতে ঘুরে আসলেন। তো সেই সময় পেহেলগাঁওর পরিস্থিতিটা কি ছিল? যদি যেই জায়গাটাতে ঘটনাটা ঘটেছে সেখানের কি পরিস্থিতি ছিল, আপনি কি দেখেছেন সেখানে? সেখানে মানে আমি বলতে চাচ্ছি যে সেখানে সিকিউরিটি কেমন ছিল, সেখানে মানুষের মানে বিহেভিয়ার কেমন ছিল, কোনো কিছু আপনাদের চোখে কোনো কিছু এমন মনে হয়েছে যে যেটা না, এটা একটু কিছু অ্যাবনর্মাল, এরকম কিছু মনে হয়েছিল সেই সময়? অ্যাকচুয়ালি দেখুন, পেহেলগাম খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ পেহেলগামের। পেহেলগামে আমরা যখন পৌঁছাই, সেই পেহেলগাম গাড়ি পার্কিংয়ের প্লেস থেকে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে, বাইসারান ভ্যালি, যাকে টুরিস্টরা বা স্থানীয় লোকেরা মিনি সুইজারল্যান্ড নামে আখ্যা দেয়, সেখানে পৌঁছানোর কিন্তু সাধারণ পথ নেই। আচ্ছা, সেইখানে পৌঁছাতে গেলে হয় আপনাকে ট্রেকিং করতে হবে পায়ে হেঁটে, অথবা আপনাকে পনি অথবা ঘোড়াওয়ালাদের সাহায্য নিতে হবে। ঘোড়ার পিঠে চড়েই সেখানে যাতায়াতের পথ, নর্মাল রাস্তা, গাড়ি চলাচলের রাস্তা সেখানে নেই। একটা জঙ্গলের মধ্যে দিয়ে সেখানে যেতে হয়। মাডি ওয়ে, অর্থাৎ মাটির তৈরি রাস্তা আছে, ধাপ করে করে রাস্তা কাটা হয়েছে, তার মধ্যে করে মোটামুটি দূর থেকে 2.5 কিলোমিটার পথ সেখানে চলতে হয়। মানে পুরোটা যদি বলা যায় জঙ্গল ঘেরা, একদম জঙ্গল ঘেরা, সবুজ জঙ্গল এবং নদী ঘেরা পথ। সেখানে স্থানীয় লোকেদের দেখা সাক্ষাৎ পাওয়া যায়, কিন্তু মানে যখন টুরিস্টরা থাকছে সেই সময়টা ভিড় হচ্ছে, বাকি সময় সেখানে ভিড় হওয়ার কোনো কথাই না। সেটা একটা ভ্যালি টাইপের এবং একটা বিস্তীর্ণ তৃণভূমি, যার পাশে পাইন গাছের বন আছে এবং পেছনে আছে বরফাবৃত পাহাড়। আমরা যখন সেখানে পৌঁছালাম, দীর্ঘ পথ অতিক্রম করে ঘোড়ার পিঠে চড়ে, এবং দুর্গম পথ, অবশ্যই দুর্গম পথ। এটা এই কারণে বলবো, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে যে জায়গাটা কিন্তু সচরাচর সব মানুষের পক্ষে যাওয়া সম্ভব হয়ে উঠবে না। মানে যদি বলা যায় যে একেবারে স্থানীয় যারা রয়েছে, লোকাল যারা রয়েছে, তারাই ওই জায়গাটাতে তাদেরই চলাচল বা তাদেরই থাকার মানে জায়গা একেবারে, মানে তারা ওই জায়গাটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল, ওখানকার পরিবেশ সম্পর্কে ওয়াকিবহল। তারা যদি আমাদেরকে নিয়ে যায় তবেই আমরা ওখানে যেতে পারছি। কোনো সিকিউরিটি ওখানে দেখেছিলেন, মানে ওই এলাকাটার মধ্যে কোনো পুলিশ হোক বা যে কোনো ধরনের সিকিউরিটির কোনো ব্যবস্থা? Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. পেহেলগাম শহরের মধ্যে যেখানে পার্কিং প্লেস আছে, যে বাইরে টুরিস্টদের গাড়ি যেখানে আসে সেখানে গাড়ি পার্কিং করতে হয়, সেখানে সিকিউরিটি ছিল, সেখানে সিআরপিএফ কেও দেখা গিয়েছে। কিন্তু ওই যে ঘোড়া সওয়ার হওয়ার পরে বাইসারান ভ্যালি পর্যন্ত যে রাস্তাটা, মানে যদি বলা যায় ঠিক যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু কোনো ধরনের সিকিউরিটি আমাদের চোখে পড়েনি। আচ্ছা, প্রথম দিনও পড়েনি। এবং আমাদের যে দীর্ঘ রাস্তা ছিল সেইখানে এমন কিছু আমরা ফোর্স দেখিনি বা চোখেই পড়েনি, যেখানে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ আপনি কাশ্মীরে যাচ্ছেন, আপনি প্রত্যেক 100-200 মিটার পর পর 2-3 জন সিআরপিএফ জওয়ানকে সবসময় টহল দিতে দেখবেন। কিন্তু এতটা রাস্তা আমরা উঠে গেলাম, আমাদের কিন্তু সেই সময় কোনো সিকিউরিটির চোখে পড়েনি। তো কোনো রকম এমন কোনো কিছু অ্যাক্টিভিটি, মানে যারা ওখান দিয়ে চলাচল করছে, আপনি বললেন যে ওখানে ঘোড়া বা মানে একেবারে হয় পায়ে হেঁটে যেতে হবে ট্রেকিং করে, কিংবা ঘোড়ার সাহায্য নিতে হচ্ছে, তার মানে যারা ঘোড় সাওয়ারি রয়েছেন বা যারা ওই ঘোড়ার মালিক রয়েছেন তারাই ওখানে যাচ্ছে, তারাই নিয়ে যাচ্ছেন পর্যটকদের।
বাড়তি কোনো লোক সেখানে নেই? বাড়তি কোনো লোক নেই, ওখানে যাওয়ার একমাত্র পথ পায়ে হেঁটে ট্রেকিং অথবা ঘোড়ায় চড়ে। এবং ঘোড়ার মালিকরা তাদের যে স্টাফদের রেখেছে তাদের সঙ্গেও আমাদের কথা হচ্ছিল, তারা খুব সুন্দর গল্প আমাদের শোনাচ্ছিল, তাদের স্থানীয় কিছু ঘটনা আমাদের শোনাচ্ছিল। এবং কাশ্মীর যে শান্ত সেটাতে তারা খুশি হচ্ছিল যে হ্যাঁ আপনারা আসছেন বলে আমরা খেয়ে বাঁচতে পারছি, আমাদের অর্থ উপার্জন হচ্ছে। হ্যাঁ, তাতে আমাদের প্রতি তাদের যে কৃতজ্ঞতা সেটা তাদের ভাবে ভাবে প্রকাশ পাচ্ছিল। তো যখনই ঘটনাটা ঘটলো এবং আপনার কাছে সেই খবর চলে আসলো এবং একটা ভয় কাজ করলো, পরিবারে কজন গিয়েছিলেন আপনারা সেই সময় যখন এই ঘটনা ওখানে বা আপনি কাশ্মীরে যখন ঘুরতে গেলেন? আমরা টোটাল 18 জন গিয়েছিলেন। আমার এবং আমার সহকর্মী পরিবার মিলে 18 জন গিয়েছিলেন। তো যখন আপনারা হোটেলে মানে আলটিমেটলি আসতে পারলেন, নিজেদের হোটেলে যখন আসলেন, সেই পর থেকে কি ফিল, মানে কিরকম উপলব্ধি হলো, বা রাস্তাঘাটে সেই সময় কিরকম ছিল? রাস্তাঘাটে তখন একটু শুনশান হয়ে যাচ্ছিল ধীরে ধীরে, এবং আমাদের সমস্ত সহকর্মীদের একই হোটেলে জায়গা পাওয়া যায়নি। প্রথম থেকেই হোটেল বুক ছিল, আলাদা আলাদা হোটেল টাইপের বুক ছিল। আমাদের হোটেল 10 জন ছিল, অন্য হোটেলে 8 জন ছিল। আমার আর একজন সহকর্মী যারা পরবর্তীকালে কাশ্মীরে এসেছিল তাদের আবার 5 জনের ফ্যামিলি অন্য এক হোটেল ছিল। তো আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করি, শান্ত থাকার জন্য বলি, এবং তাদের ফ্যামিলি যাতে সেফ থাকে, তারা যাতে হোটেলেই থাকে সেটা আবেদন করি। এবং হোটেল মালিক বা হোটেল কর্মচারীদের কাছ থেকে জানতে পারি যে আপনারা হোটেলে থাকুন, কোনো চিন্তা নেই, এখানে আপনারা সেফ আছেন। এবং আমারও চোখে পড়েছে যে বিশেষ কিছু বড় বড় হোটেলে যাদের হয়তো একটু নাম প্রতিপত্তি আছে, যেসব হোটেলগুলো ব্র্যান্ডেড হোটেল, সেইগুলোর সামনে কিন্তু সিআরপিএফ পহরা দেওয়া শুরু করে দিয়েছিল ঘটনাটার পরে। কিন্তু ঘটনার আগে সেরকম কিছু দৃশ্য চোখে পড়েনি। মানে যদি বলা যায় যে আরেকটা প্রশ্ন কিন্তু খুব সাধারণভাবে উঠে আসে, যেটা আপনি এখন বললেন যে যেই পেহেলগাঁও, যেখানে সাধারণ মানুষ বা ওখানকার এলাকার মানুষ ছাড়া যাওয়া একেবারেই সম্ভব নয়, দুর্গম এলাকা, সেই জায়গায় আপনি একেবারেই কোনো রকম নিরাপত্তার কোনো ব্যবস্থা দেখেনি। তো একজন পর্যটক, একজন দেশের নাগরিক এই হিসাবে আপনি যখন ওখানে গেলেন এবং এইরকম ধরনের একটা অভিজ্ঞতার সম্মুখীন হলেন, তো আপনার কি একবারও এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খায়নি যে এত বড় একটা ঘটনা, ইন্টেলিজেন্স বলুন বা ওখানকার সিআরপি বলুন বা যে কোনো প্রশাসনিক স্তরে যারা রয়েছেন, তাদের মধ্যে কোনোভাবে এই ঘটনার কোনো আঁচ আসলো না যে এতগুলো মানুষ এসে নির্বিচারে এইভাবে ঝাঁঝরা করে দিল এতগুলো প্রাণ? না, অবশ্যই প্রথম দিন যখন গিয়েছিলাম তখন তো আমরা একটা খুশির পরিবেশে ছিলাম, খুশির আমেজে ছিলাম, তখন আমাদের চোখে পড়েনি ঠিকই, কিন্তু এটা এখন আমাকে ভাবতে বাধ্য করছে যে আমরা কিন্তু সেখানে কোনো ধরনের সিআরপিএফ বা কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা দেখিনি। হ্যাঁ, ওখানে আছে, ওখানে স্থানীয়রাই সমস্ত কিছু কন্ট্রোল করে, তাদের ইউনিয়ন আছে, তাদের যেই ভেসেন ভ্যালি যেই জায়গাটা, সেখানে টিকিট কেটেই ঢুকতে হয়। সুতরাং একটা সিন্ডিকেট, একটা ইউনিয়নের ব্যাপার অবশ্যই থেকে যাচ্ছে। কিন্তু মানে যে ভ্যালি কথা বলছেন, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে সুইজারল্যান্ড, যেটা নামে সেখানেও টিকিট কেটে ঢুকতে হয়। টিকিট কেটে ঢুকতে হয়। তার মানে সেখানে টিকিট কেটে যখন ঢুকতে হয়, তার মানে সেই লোকালদেরকে মানে রেখে যারা ঢুকেছিল সন্ত্রাসবাদী, তারা তো তাদেরকে না জানিয়ে বা তারা জানতো না এমনও বিষয় নয় এটা। মানে ব্যাপারটা হলো আমরা যেই রাস্তা দিয়ে বাইসান ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড যাওয়া হয়, সেখানে গেট আছে, একদম ওপরে গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে সেখানে গেট আছে, কিন্তু সেই গেটটা প্রবেশ করার পরে যে উন্মুক্ত একটা তৃণভূমি চলে আসে, তার পেছনে কিন্তু পাইন গাছের বন। আচ্ছা, সেখানে কিন্তু কোনো কাটাতার বলুন বা কোনো কিছু ব্যাপার নেই। বনের ভিতরে কি আছে আমি দেখতে পাইনি, কারণ যেহেতু আমরা যদি কেউ চোরা পথে এসে থাকে তবে সেটা কারোর জানা নেই, হতে পারে সেই দিক থেকেও আসতে পারে, আমার জানা নেই। কারণ কি, বন শুরু হয়ে যাওয়ার পরে আমরা বনের ভিতরে প্রবেশ করিনি, এবং তার বন শেষের পরে পাহাড় শুরু হয় এবং দুর্গম রাস্তা সেইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন ভীষণভাবে উঠছে যে আপনি বললেন এতগুলো সহকর্মী আপনারা ছিলেন, এবং যেটা আমি অফ ক্যামেরা শুনলাম যে আপনি যেহেতু নিজে এলআইসিতে কাজ করছেন এবং আপনার অন্য ব্রাঞ্চের বা আমরা যদি বলি দেশের অন্য প্রান্তে আপনারই আরও সহকর্মী এই ঘটনার সঙ্গে তারা রয়েছেন এবং বোধহয় মৃত্যুও হয়েছে, আপনি একটু আগে বললেন, যদি সেই বিষয়ে বলেন আপনি। আমরা এটা পরে জানতে পারি, আমরা গতকাল এটা জানতে পারি যে আমাদের একজন শাখা প্রবন্ধক, ব্রাঞ্চ ম্যানেজার ইন্ডোর ডিভিশনের, তিনি ওই ঘটনায় তার মৃত্যু হয়েছে। Hi, this is Chef Ranveer Brar and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IIHM. Join International Institute of Hotel Management.
এবং আমাদের একজন এজেন্ট বন্ধু পিম্পরি ব্রাঞ্চ থেকে, তারও সেখানে মৃত্যু হয়েছে। প্রথমে সে আহত হয়েছিল, পরে সে, এটা আপনি কখন জানতে পারলেন? এটা আমি গতকাল জানতে পারি। এটা গতকাল জানতে পারলেন। তো এখন আপনি ফিরে এসেছেন এবং শিলিগুড়িতে বসে রয়েছেন অবশ্যই সপরিবারে, মানে এটা কি উপলব্ধি, এটাকে কিভাবে দেখছেন? এখন যেন মনে হচ্ছে একটা নতুন জীবন ফিরে পেলাম। হয়তো কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, বেঁচে গেলাম এবার। কিন্তু কাশ্মীর সুন্দর, কোনো সন্দেহ নেই তাতে। কাশ্মীর সুন্দর, কাশ্মীরের লোকেরাও খুব ভালো, খুব হেল্পফুল। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো, এটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, হয়তো আমাদের চিন্তা করার বিষয় আছে। আমি তো নিজেকে ভাগ্যবান মনে করব, আমার পরিবারও ভাগ্যবান মনে করবে নিজেদের, যে আমরা সুস্থ শরীরে ফিরতে পেরেছি এবং এখন আপনার সামনে বসে আছি। আমার অনেক কলিগ আছে যারা এখনও কাশ্মীরে আটকে আছে, শ্রীনগরে আটকে আছে। তাদেরকে আমরা সেফ থাকার জন্য আবেদন করছি। তারা বলেছি, ফোনে যোগাযোগ হচ্ছে, ডেইলি যোগাযোগ হচ্ছে। এবং আরেকটা জিনিস, যে এইখানকার এখন যে অবস্থাটা হয়েছে, কাশ্মীর থেকে সমস্ত ট্যুরিস্ট বেরিয়ে আসতে চাইছে এবং তাতে করে ট্রান্সপোর্টেশন কস্ট অত্যাধিক হারে বেড়ে গেছে। তো সেইটাও একটা ব্যাপার, যে সবার পক্ষে হয়তো চলে আসা সম্ভব হবে না, নির্দিষ্ট সময় হয়তো অপেক্ষা করতে হবে তাদেরকে আসার জন্য। তো আরেকটা প্রশ্ন অবশ্যই আসছে, যে এই যে ঘটনাটা ঘটলো এবং ওখানে লোকাল মানুষ যারা রয়েছেন, ধরুন ব্যবসা করছে, কারোর হোটেল রয়েছে, কারোর নিজস্ব ছোট একটি কোনো দোকান রয়েছে, তো তাদের মধ্যে তাদের আচরণে কোনো ফারাক মনে হলো যখন আপনারা অ্যাজ এ ট্যুরিস্ট এবং এই ঘটনা ঘটে গেছে, তাদের সাথে কমিউনিকেট করছেন, কি মনে হলো? তাদের সাথে কথা বলে কি মনে হলো? তাদের অভিব্যক্তি কি ছিল? তারা কিভাবে দেখছে বিষয়টাকে? তাদের সঙ্গে কথা বলে আমার এটা মনে হলো যে তারা যেন ভেঙে পড়েছে, তারা হতাশ হয়ে গিয়েছে। কারণ তাদের বক্তব্য ছিল যে আমাদের কাশ্মীর শান্ত হয়ে গিয়েছিল, যেখানে কাশ্মীর ট্যুরিস্টদের জন্য বিখ্যাত, সেখানে প্রচুর ট্যুরিস্টের আগমন হচ্ছিল এবং প্রচুর ট্যুরিস্টের আগমন হলে সেখানে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নতি হবে, এটাই সচরাচর ধরে নেওয়া যায়। কিন্তু এই ঘটনার পর থেকে যতজনের সঙ্গে আমার কথা হয়েছে, সে হোটেল মালিক হোক, সে সামান্য অটোওয়ালা হোক, কি রাস্তার পাশে ঠেলা দিয়ে বসে থাকা চাওয়ালা হোক, তারা কিন্তু একটা হতাশাগ্রস্ত হয়েছে। আচ্ছা, আপনি যখন ফিরে আসলেন, মানে আমি বলছি যে আপনার হোটেলে আসলেন, তারপরে আপনার নির্দিষ্ট সময় আপনি যখন ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় কাশ্মীরের রাস্তাঘাট কি ছিল? সেই সময় আপনারা কিভাবে ফিরে আসলেন? মানে আমরা যেমন যে কোনো জায়গায় যাই, আমরা হয়তো একটা ক্যাব বুক করলাম বা একটা গাড়ি বুক করলাম যে আমাকে অমুক জায়গায় পৌঁছে দাও, সেইভাবে আমরা চলে আসি। তো আপনাদের এই আশাটা কি সেরকম স্বাভাবিক ছিল, না একটু অন্যরকম কিছু ছিল? আমাদের আশাটা স্বাভাবিক হয়ে যেত যদি না সেদিনকার ঘটনাটা ঘটতো। সেদিনকার ঘটনার পরে হঠাৎ যেন কেন মনে হলো যে আমাদের ট্রাভেল এজেন্ট বললো যে আপনাদের এই গাড়িটা আর কালকে আপনাদের নিয়ে এয়ারপোর্টে যেতে পারবে না, আমি আপনাকে অন্য একটা গাড়ি করে দেব। তখনও আমরা জানি না যে সামনের দিন, মানে গতকাল আমরা কোন গাড়িতে করে এয়ারপোর্টে যাব। তো যাই হোক, এবং ওখানে যেই হোটেলে আমরা ছিলাম সেখানে বাঙালি পর্যটক প্রচুর ছিল। কারো সেদিনকাই শুরু হয়েছে সফর, কাশ্মীর সফর। তারা এখন হতাশ করছে যে আমরা কি করব, আমরা কিভাবে যাব, আমাদের তো ফিরে যাওয়ারও টাকা নেই। হ্যাঁ, কারণ আমাদের সমস্ত পুঁজি এখানে আমরা ইনভেস্ট করে আটকে দিয়েছি এবং আমাদের টিকিট কাটা হয়ে গেছে। কিন্তু যখন যেই আমাদের ট্রান্সপোর্টেশনটা শুরু হলো, আমরা একটা গাড়ি অবশ্যই আমাদের ট্রাভেল এজেন্ট দিল, আমাদের জোগাড় করে দিল। আমরা সেখান থেকে এয়ারপোর্ট মোটামুটি আমাদের হোটেল থেকে 12 কিলোমিটার দূরে ছিল। আমরা সকাল 9টা সাড়ে 9টার দিকে যখন ওখান থেকে বেরোলাম, তখন চারদিকে থমথমে পরিবেশ। সাধারণ দিনের মতো কাশ্মীর সেদিনকার লাগলো না। আমি 4 দিন শ্রীনগরে ছিলাম, অন্যান্য দিন সকাল থেকে যে কাশ্মীরের পরিবেশ দেখা যায় সেদিনকার সেটা দেখতে পারিনি। জায়গায় জায়গায় সিআরপিএফ, আর্মি, পুলিশ সবার তখন। মানে আপনারা যে ট্রাভেলের গাড়িতে করে গেলেন, সেখানে কি কোনো রকম সিকিউরিটি না? আপনারা নিজেদের মতনই ওই লোকাল যে গাড়ির চালক তার মারফতই আপনি এয়ারপোর্টে পৌঁছলেন? না, আমরা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে গেছিলাম সে আরেকটি গাড়ি করে দিয়েছিল, তাদের মাধ্যমে আমরা এয়ারপোর্টে এসেছি। এবং এয়ারপোর্ট আসার রাস্তাতে বিভিন্ন ধরনের সিকিউরিটির ব্যাপার আমাদের চোখে পড়েছে। তখন চোখে পড়েছে, মানে অনেকটা কি সেই এরকম যে চোর পালিয়ে যাওয়ার পরে বুদ্ধিবারে, আমরা বাংলায় একটা প্রবচন বলি, সেরকম কি মনে হলো? কারণ আপনি ধরুন শ্রীনগরে, ঘটনাটার আগেও আপনি শ্রীনগরে ঢুকেছেন, কারণ আপনাকে বাই এয়ারপোর্ট বা বাই রোড হয়ে আপনাকে আবার পেহেলগাঁওর উদ্দেশ্যে আসতে হয়েছে। আবার যখন আপনি ফিরে যাচ্ছেন, ঠিক ওইভাবেই ফিরে যাচ্ছেন। তো তখনের যে সময়টা আপনি এসেছিলেন, মানে ঢোকার সময়টার কথা বলছি, সেই সময় আর আজ যখন আপনি ফেরার সময় যখন আবার আসলেন, দুটোর মধ্যে কি ফারাক মনে হয়েছে আপনার? না দেখুন, কাশ্মীরে আমি
প্রথম থেকেই সিআরপিএফ জওয়ানদের টহল দেখিনি, আমি কাশ্মীরের সিআরপিএফ জওয়ানদের দাঁড়িয়ে থাকা দেখেছি, বিভিন্ন রাস্তার চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা দেখেছি। প্রথম দিনও দেখেছি এবং শেষের দিনও দেখেছি, কিন্তু শেষের দিনটা একটু অন্য, কারণ কি সেখানে সংখ্যা আরও বেশি ছিল এবং তার যে দূরত্ব, যদি প্রথমে 100 মিটার বা 150 মিটার পর পর সিআরপিএফ জওয়ান দাঁড়িয়ে থাকে, পরের দিন কিন্তু সেটা অনেকটা বেড়ে গিয়েছিল এবং প্রচুর সিআরপিএফ গাড়ি সেখানে দাঁড়িয়েছিল, পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, সবাই চিন্তিত। এবং আমরা যখন গাড়ি করে ফিরছিলাম সেখানে দেখা গেছে এরকম যে আমাদের গাড়ির দিকে তারা তাকিয়ে আছে, যে আমরা যে ফিরতে পারছি তাদের মুখে একটা প্রশস্তি পাওয়া যাচ্ছে যে না, টুরিস্টরা ফিরছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমাদের ভিউয়ার্সদের জন্য বলবো যে বেশ কিছু ভিজুয়াল বা বেশ কিছু ভিডিও আমাদের কাছে রয়েছে ওনার মারফতই দেওয়া, সেগুলোও আমরা অবশ্যই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব যে তখনের কি পরিস্থিতি ছিল, মানে যদি বলি সেই ঘটনা, সন্ত্রাসবাদী সেই হামলার ঘটনার আগের পরিস্থিতি বা পরের পরিস্থিতি, এবং পরের পরিস্থিতিতে কতটা থমথমে এবং রাস্তাঘাটের কি পরিস্থিতি, সবটাই কিন্তু ওনার কাছে কিছুটা হলেও ক্যামেরাবন্দি করা রয়েছে এবং আমরাও চেষ্টা করব সেই ছবি আপনাদের কাছে পৌঁছে দিতে। সত্যি যারা যে সমস্ত পর্যটক এখনও আটকে রয়েছেন তারা তাড়াতাড়ি ফিরে আসুক, সুস্থভাবে ফিরে আসুক, এটাই নিশ্চয়ই সকলেই চাইবে। আর অবশ্যই আমাদের দেশের পক্ষ থেকেও বেশ কিছু ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করাই হয়ে গেছে। 6টা পদক্ষেপ অর্থাৎ 6ষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হয়ে গিয়েছে মোদী সরকারের তরফে এবং আরও বেশ কিছু পদক্ষেপ হয়তো আগামীতে নেওয়া হবে। তো সব মিলিয়ে এই মুহূর্তে দেশবাসীর মনে কিন্তু ভূস্বর্গ ভয়ঙ্কর এই কথাটাই বারবার মনে পড়ছে। হয়তো এই কথাটা আমরা ভুলে গিয়েছিলাম অনেক দিন আগেই, কারণ এই কাশ্মীর অর্থাৎ আমাদের এই ভূস্বর্গ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল, একেবারে স্থিতি হয়ে গিয়েছিল। 35 বছর পর গতকাল কাশ্মীরের পুরো রাস্তাঘাট, দোকান, ব্যবসা সমস্ত কিছু কিন্তু বন্ধ ছিল এই সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ স্বরূপ। তো কাশ্মীর যারা বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু চাইছেন না এই সন্ত্রাস, তারা কিন্তু চাইছেন শান্তি। দেশবাসীও চাইছেন শান্তি ফিরে আসুক আবার ভূস্বর্গে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আবারও থাকছি আপনাদের সঙ্গে। নিশ্চয়ই আপনারা রয়েছেন, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।